শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন, নদী গর্ভে 150 মিটার এলাকা ঘর সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা। কক্সবাজারে ঝুঁকি নিয়ে পাহাড়ে বসবাস প্রায় 2 লাখ মানুষের, বৃষ্টিতে মাটি ধসে প্রাণহানির শঙ্কা, টানা বৃষ্টিতে ফেনীতে জলাবদ্ধতা। বন্যায় নিচের তলা সব বিল্ডিং এর আশঙ্কাজনক ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি। 71 মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে মোবারকের আপিল শুনানি শুরু, 11 বছর পর প্রধান বিচারপতির নেতৃত্বে শুনানি। গণঅভ্যুত্থানের পর জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে দলগুলো, অভিযোগ নাহিদ ইসলামের। কুষ্টিয়ায় পথসভা করেছে নেতারা। বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক নির্ধারণ করল যুক্তরাষ্ট্র, ডক্টর ইউনূসকে চিঠি, আগামী 1 আগস্ট থেকে কার্যকর। আলোচনার মাধ্যমে যৌক্তিক পর্যায়ে আসতে পারে মার্কিন শুল্ক, রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনার পাশাপাশি নতুন বাজার খোঁজার তাগিদ। আরোপ করা যে পাল্টা শুল্ক নীতি, এটা থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশের আপনার কূটনৈতিক সক্ষমতা বাড়াতে হবে। এবং গাজায় পুঁতে রাখা বোমায় 5 ইসরায়েলি সেনা নিহত, হোয়াইট হাউসের বৈঠকে ট্রাম্প, নেতানিয়াহু যুদ্ধবিরতি আলোচনায় অগ্রগতির দাবি। দেখছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি মনা সাদাত। এবার বিস্তারিত। বর্ষার শুরুতেই শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। সোমবার বিকেল থেকে 150 মিটার বাঁধ নদীতে ধসে পড়ে। এতে আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছেন এলাকাবাসী। হুমকিতে রয়েছে আশপাশের রাস্তাঘাট ও শতাধিক বসতবাড়ি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় প্রশাসন। সহকর্মী সাইফুল ইসলাম আকাশের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। চোখের সামনে পদ্মায় তলিয়ে যাচ্ছে চাচার দোকান, তবুও থামেনি সে। ভাঙার আগেই কাঁধে তুলে নিয়েছে কাঠের গুঁড়ি, চোখে শুধু বাঁচারাকুতি। প্রকৃতির নির্মম আঘাতেও যে শিশু এমন অটল, তার দৃঢ়তায় বড়রাও বিস্মিত। অনেক জায়গা ভাঙতেছে, আমরা বিপদে আছি, আমগো বাঁচান। পদ্মার ভাঙনে শুধু মিজান নয়, আতঙ্কে দিন কাটাচ্ছে অন্তত 600 পরিবার। নদী ভাঙনে মাত্র 1 ঘন্টায় ভেঙে পড়েছে 150 মিটার বাঁধ। এতে ক্ষতিগ্রস্ত হয় 50টি ঘর ও 9টি দোকান। হঠাৎ করে তীব্র ভাঙন শুরু হয়, প্রচন্ড তলার পানির গর্ভে বিলীন হয়ে যায় এবং এখানে লজঘাটের সিঁড়ি ছিল সেটাও চলে যায়। 2টা থেকে আমি মাইকিং করে লোকজন ছড়াই রাখতেছি, জায়গাটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ। হাটে একটা সারের দোকান একবারে অসংখ্য ভাঙনে একবার নদীর ভিতরে চলে যায়। কিছুদিন আগে আমাদের এখানে ভাঙছে, আমরা আবেদন জানাইছি উপদেষ্টা রায়গুলো, তারপরে আমাদের জায়গাগুলি ভাঙতেছে, আমরা কই যাবো। পদক্ষেপ না নেওয়ার কারণে অনেকগুলো পরিবার এখন বিলীন হয়ে যাচ্ছে। ধসে পড়া বাঁধের পরিদর্শনে গেছেন পানি উন্নয়ন বোর্ডের ফরিদপুর অঞ্চলের প্রধান প্রকৌশলী। তিনি জানিয়েছেন ভাঙন রোধে জরুরি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা খুব দ্রুত ঠিকাদার মোবিলাইজ করে কাজ শুরু করব। উপজেলার নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন ভাঙন রোধে জরুরি ভিত্তিতে বাঁধ নির্মাণের চেষ্টা চলছে। সার্বিক পরিস্থিতিটা আসলে আমাদের নজরদারির মধ্যে আছে এবং বেশ কিছু পরিবার আসলে হচ্ছে যে তারা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অন্যত্র সরিয়ে নিয়েছে। পদ্মা সেতু প্রকল্পের আওতাভুক্ত 2 কিলোমিটার ঝুঁকিপূর্ণ বাঁধ নিয়ে পানি উন্নয়ন বোর্ড আগে থেকেই সতর্ক ছিল। দ্রুত ভাঙন ঠেকাতে পরিকল্পিত ও টেকসই বাঁধ নির্মাণের প্রত্যাশা স্থানীয়দের। চৌধুরী, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, শরীয়তপুরে জাজিরার পদ্মা সেতু রক্ষা বাঁধে ভাঙনের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম আকাশ। আকাশ, বাঁধে নতুন করে কোনো ভাঙন দেখা গেছে কিনা, বাঁধ মেরামতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা জানাবেন। মোনা, সকাল থেকে আমরা দেখেছি পদ্মা কিন্তু শান্ত রয়েছে। এ কারণে কিন্তু কিছু কিছু জায়গায় অল্প কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছিল। পাশাপাশি আমরা দেখেছি পানি উন্নয়ন বোর্ড কিন্তু গতকাল রাত থেকেই তারা জিও ব্যাগ ডাম্পিং এর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আজকে সকালে কিন্তু তারা জিও ব্যাগ ডাম্পিং এর কার্যক্রম শুরু করে। আমার পিছনে যদি একটু দেখানোর চেষ্টা করি, সেক্ষেত্রে কিন্তু পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছেন তারেক হাসান, তার মাধ্যমে আমরা যেটি জানতে পেরেছি সকাল 11টা নাগাদ কিন্তু তারা জিও ব্যাগ ডাম্পিং করে। এক্ষেত্রে তারা প্রায় 800-র মতো
জিও ব্যাগ এই জাজিরা নারডুবা পয়েন্ট থেকে যে মঙ্গলমাঝি ঘাট সেই জায়গাটাকে কিন্তু তারা ডাম্পিং এর যে কার্যক্রম সেইগুলো কিন্তু তারা করে যাচ্ছে। তবে এখানকার স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু এখনো আতঙ্কে দিন পার করছে। তারা কিন্তু তাদের বসত বাড়ি এবং দোকানপাট ইতিমধ্যে সরিয়ে নিচ্ছে। আপনি জানেন যে গতকালকে কিন্তু এখানে ভাঙন দেখা দেয় এবং এই ভাঙনে কিন্তু 9টি বসত বাড়ি এবং 10টি দোকানপাট এখানে নদী গর্ভে বিলীন হয়ে যায়। আমরা একজন স্থানীয় সাথে কথা বলবো যার কিনা 5টি বাড়ি এবং 2টি দোকান নদী গর্ভে চলে গিয়েছে। আসলে ঘটনাটা কি ঘটেছিল এবং আপনাদের প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা করা হয়েছে কিনা? আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল মান্নান মাতবর। আমরা নদীর পাড়ের মানুষ, নদীর পাড়েই থাকি। এক জায়গা থেকে ভাঙি আরেক জায়গায় আসছি, আবার ভাঙছি, আবার আসছি, আবার এখন ভাঙতেছি। আমার 5টা ঘর একটা বাড়িতে ছিল, 2টা দোকান ছিল, দোকান 2টা বিলীন হয়ে গেছে মালামাল সহ। বাড়ির ঘর কোনো রকম সরাইছি, এখনো সরাইতেছি। কালকে রাত ভোর সরাইছি, এখনো সরাইতেছি। আমরা নদীর পাড়ের মানুষ, নদীতে বারবার ভাঙ্গে। এজন্য আপনাদের সরকার মহোদয়ের কাছে আমাদের জোরালো অনুরোধ, আমাদের এই স্থায়ী একটা বেড়িবাঁধ দিলে আমরা একটু মাথা গোজার ঠাঁই পাবো। আমাদের মাথা গোজার ঠাঁই এখন আর নাই। আমরা এই ঘর দুয়ার নিয়ে কোথায় যাব, কোথায় কি করব, এটা আমরা কোথায় যাওয়ার কোনো জায়গা নাই। ঘর দুয়ার স্থগিত রাখতে। প্রশাসনের পক্ষ থেকে আপনাদের কোনো সহযোগিতা করা হয়েছে কিনা, কি আশ্বাস দেওয়া হয়েছে? প্রশাসনের পক্ষ থেকে জিআই ব্যাগ ফালাইতেছে, ফালাবে বলছে, তারা আশ্বাস দিছে কিছু সহযোগিতা করবে। এখন কি করবে না করবে এটা আমরা জানি না, তাদের ব্যাপার এটা। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন মোনা এখানকার একজন স্থানীয়র কথা। পাশাপাশি আমরা দেখেছি জাজিরা উপজেলার যিনি কিনা ইউনো রয়েছেন কাবির রায়, তিনি কিন্তু এই জায়গাটি পরিদর্শন করেছে এবং যারা ঘর বাড়ি সরিয়ে নিয়েছেন তাদের কিন্তু খাদ্য সহায়তা করেছে এবং আর্থিক অনুদান ও টিন বিতরণ কার্যক্রম কিন্তু অতি দ্রুতই শুরু করবেন। এবং এই জায়গাটিতে কিন্তু আমরা দেখেছি পানি উন্নয়ন বোর্ডের যিনি কিনা নির্বাহী প্রকৌশলী তিনিও পরিদর্শন করেছেন। অতি দ্রুত যেন এই ভাঙন রোধ করা যায় সেক্ষেত্রে কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু জেলা প্রশাসন এই জায়গাটি আসবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল শরীয়তপুরের পদ্মা ভাঙন থেকে সর্বশেষ মোনা। আকাশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শরীয়তপুরের জাজিরা থেকে নদী ভাঙনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আকাশ। কক্সবাজারের টানা বর্ষণের কারণে আবারও পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ের পাদদেশে ঝুঁকি নিয়ে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। এদিকে টেকনাফ সহ বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে রাস্তাঘাটে পানি জমে গেছে। সহকর্মী আব্দুর রহমানের পাঠানো তথ্য ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। প্রতি বর্ষার মৌসুমে কক্সবাজারের পাহাড় ধসের ঘটনা ঘটে, কেড়ে নেয় অনেক তাজা প্রাণ। স্থানীয়রা বলছে বৃষ্টি নামলেই ঘিরে আসে আতঙ্ক। প্রশাসনের সতর্কতা সত্ত্বেও পুনর্বাসনের নিশ্চয়তা না থাকায় পাহাড়ের ঝুঁকিপূর্ণ পদদেশ ছাড়তে রাজি নন অনেক বাসিন্দাই। আর আত্মীয় অন্যমিকা সামর্থ্য নাই রে সমান জায়গা যাই আর থাকিবার মতন এই আর যদি সরকার হনমিকা আসর দেয় আর আসর মাঝে যাইম বই। যখন ঝড় বৃষ্টি বাতাস তুফান দেয় তখন আমরা এই ভয়ে থাকি যে এখানে থাকি ভাড়া বাসার টাকা দিতে পারি না, তাই সেজন্য এই কারণে এখানে পাহাড়ে অঞ্চল আমাদের থেকে থাকতে হয়। কষ্টতে আছি, মানে ঝুঁকিপূর্ণ। আমরা খুব জ্বর মানে খুব কষ্টের দিন যায়, আমাদের খুব আতঙ্কের মধ্যে থাকতে হয়। পাহাড় দোষী পড়ে যায়, আমাদের রাত্রে ঘুম হয় না। জেলা প্রশাসনের দাবি অতিবৃষ্টি শুরু হলেই পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে আনার চেষ্টা করা হয়। তবে একই এলাকার বাসিন্দাদের প্রতি বছর সরিয়ে নেওয়া প্রশাসনের জন্য হয়ে উঠেছে বাড়তি চাপ ও চ্যালেঞ্জ। যারা পাহাড় ধসের আশঙ্কায় আছেন সেই সব এলাকা থেকে মানুষদেরকে সরিয়ে আনার জন্য মাইকিং এবং আমাদের যে ভলান্টিয়ারিং সহ যে তৎপরতা এগুলো চলমান আছে। প্রতিবার তাদেরকে নিয়ে আসা এটি সরকারের জন্য এবং দপ্তর সংস্থাগুলোর জন্য এটা আমাদের একটা বাড়তি চাপ। আগামীতে সঠিক প্রক্রিয়ায় সরকারের নিকট আবেদন জানালে এসব বাসিন্দাকে ভূমিহীন হিসাবে অন্য কোথাও জমির বন্দোবস্ত পেতে পারে কিনা তা জেলা প্রশাসন গভীরভাবে বিবেচনা করছে। আগামীতে তারা উপযুক্তভাবে সরকারের কাছে আবেদন করেন তাহলে ভূমিহীন হিসেবে তাদেরকে যে বন্দোবস্ত দেওয়ার যে প্রক্রিয়া সেগুলো আমরা বিবেচনা করে দেখব। স্থায়ী আবাসনের ব্যবস্থা ও আইনের সঠিক প্রয়োগ না থাকায় প্রায় 2 লক্ষ মানুষ ঝুঁকিপূর্ণ অবস্থায় পাহাড়ে বসবাস করতে বাধ্য হচ্ছে। কক্সবাজারে চলতি বর্ষা মৌসুমে 4 দিনের ভারী বর্ষণের ফলে জেলার নিম্নাঞ্চলের অনেক গ্রাম প্লাবিত হয়েছে, পানিবন্দী হয়ে পড়েছে অসংখ্য পরিবার। নিউজ ডেস্ক, দেশ টিভি। ফেনীতে 24 ঘন্টায় 233 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সোমবার সকাল 9টা থেকে মঙ্গলবার সকাল 9টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে ফেনী শহরের সদর হাসপাতাল রোড, একাডেমি রোড, রামপুর, শাহিন একাডেমি এলাকা,
পাঠানবাড়ি এলাকা সহ বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি জমায় বন্ধ রাখা হয়েছে শিক্ষা কার্যক্রম। শহরের বেশিরভাগ এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় দোকানপাটের মালামাল নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতির মুখে ব্যবসায়ীরা। সীমান্তবর্তী 3 নদী মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীতেও পানি বাড়ছে। আমি প্রায় 7:30 বাজ থেকে বাইরে দিচ্ছি, আসার পর থেকে রাস্তায় কোনো গাড়ি নেই এবং কি একটা বাস পাইছি বেশি লাগছে মহিবা রাস্তা আসার পর্যন্ত। স্কুলে গেছিলাম কারণ স্কুলে মনে করছিলাম আজকে পরীক্ষা আছে, তবে পানির কারণে আজকে পরীক্ষা বাতিল করে দিয়েছে। বৃষ্টি বন্ধ হয়েছে, বৃষ্টির কারণে অতিরিক্ত বৃষ্টি আর যে পৌরসভার ড্রেনগুলো আছে এগুলো পরিষ্কার না, পানি থাকতেছে না। সব বিল্ডিং এর আশঙ্কাজনক ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি এই মুহূর্তে। এ পর্যায়ে ঘর থেকে কেউ বাড়াতে পারছে না, আমরা সবাই বিপদ ঢুকিয়ে আছি। এ বিষয়ে আরো জানাতে ফেনী শহরে জলাবদ্ধতার বিষয়ে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, জলাবদ্ধতার কারণ কি, নিরসনে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী গোডাউন কোয়ার্টার এলাকায়। আমি এখানকার যে চিত্রটি সেটি আপনাকে দেখাতে চাই যে গত কাল থেকে টানা বৃষ্টির কারণে পুরো শহরে ইতিমধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এই জলাবদ্ধতার কারণ সম্পর্কে আমরা পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে গত 2 দিন টানা বৃষ্টির কারণে কিন্তু ফেনী শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা যে পরিমাণ বৃষ্টি হয়েছে এই পরিমাণ আসলে পানি নামার যে জায়গা সেটি কিন্তু অনেকটা সংকুচিত, সেজন্য কিন্তু পানিগুলো ঠিকমতো নামতে পারছে না, যার কারণে কিন্তু শহরের 18টি ওয়ার্ড, প্রতিটি ওয়ার্ডে কিন্তু এই ধরনের জলাবদ্ধতা রয়েছে বলে কিন্তু তিনি জানিয়েছেন। তবে পৌরসভার পক্ষ থেকে 7টি টিম ইতিমধ্যে বিভিন্ন জায়গায় কাজ করছে। সেই 7টি টিমে প্রায় 40 জন পৌরসভার কর্মী তারা কাজ করছেন পানিগুলো নিষ্কাশনের জন্য। তবে আমরা দেখেছি যে ফেনী পৌর সুলতান মাহমুদ হকার্স মার্কেট সহ পুরো এলাকাটা ইতিমধ্যে পানির নিচে তলিয়ে আছে। বিশেষ করে এই এলাকা একটি বাণিজ্যিক এলাকা থাকায় ব্যবসায়ীরা কিন্তু চরম দুর্ভোগে রয়েছে। ব্যবসায়ীদের যে সকল মালামালগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে পানির নিচে তলিয়ে আছে। ব্যবসায়ীরা কিন্তু ব্যাপক লোকসানের মুখে পড়েছেন। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই যে আমরা তো দেখেছি যে আসলে বৃষ্টি হচ্ছে এবং কি পানি, আপনারা আসলে কি পরিমাণ আপনাদের কষ্ট হচ্ছে বা কি পরিমাণ আপনাদের ক্ষতি হচ্ছে? আমাদের অনেক কষ্ট হচ্ছে। সকাল থেকে ভোর থেকে বৃষ্টি হচ্ছে। এখান থেকে টাংরোড থেকে মহিপাল থেকে হাসপাতাল মোড় সবকিছু পানি খেয়ে ডুবে গেছে। এমনকি আমি পানির নেচে বসে রয়েছি, এখানে ক্যারেটি টুল দিয়ে উঁচে বসে রয়েছি। আম তাম সবগুলো আমাদের পৌঁছে গেছে। এত ক্ষয়ক্ষতি হয়েছে, বাজারের দোকানদার, মুদি দোকানদার, সাইল দোকানদার সবাই ক্ষয়ক্ষতি হয়েছে। এমনকি মাছ দোকানদারও ক্ষতি হয়েছে। এত বড় ব্যবসা পটল দোকানদার তারও ক্ষতি হয়েছে। খামি দিতে একটা ফলটা সকাল তারিখ একটা বেচতে পারে না, এমনকি ওখানে বিস্তিলা করতে পারে না। দর্শক, আমরা শুনছিলাম যে একজন যে ব্যবসায়ী তিনি বলছিলেন যে আসলে এখানকার যে তাদের ব্যবসায় যে ক্ষতির কথা। আমরা এখানকার দেখেছি যে পুরো ফেনী শহরে আসলে সকাল থেকে প্রতিটি সড়কে জলাবদ্ধতা থাকার কারণে কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল শিক্ষার্থীরা রয়েছে তারাও কিন্তু আসলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেতে পারেনি। অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ ঘোষণা করার পরে কিন্তু সেসব শিক্ষার্থীরা আবার যখন স্কুল থেকে যখন বাড়ি ফিরছিল সেই তখন তারা এই সকল সড়কগুলো দিয়ে কিন্তু তারা অনেক দুর্ভোগ করে কিন্তু তারা বাড়িতে গিয়েছে বলে আমরা দেখেছি। তবে এখানকার ফেনী কলেজ এবং কি জি একাডেমি স্কুল, আলিয়া মাদ্রাসা সহ অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান এখনো পানির নিচে তলিয়ে আছে, যার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করেছে। তবে আমরা দেখেছি যে বৃষ্টিপাত সেটি কিন্তু এই মুহূর্তে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছেন যে 347 মিলিমিটার ফেনীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যার ফলে কিন্তু পুরো শহরে কিন্তু ইতিমধ্যে জলাবদ্ধতা রয়েছে। এই ছিল আমার কাছে জলাবদ্ধতা নিয়ে সর্বশেষ তথ্য। নিলয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফেনী থেকে জলাবদ্ধতার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নিলয়। এবার অন্যান্য প্রসঙ্গ। 71-এ মানবতা বিরোধী অপরাধের দায়ে ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার কমান্ডার ও স্থানীয় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা মোবারক হোসেনের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে 11 বছর পর আপিল শুনানি শুরু হয়েছে। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 5 সদস্যের আপিল বেঞ্চে শুনানি শুরু হয়। 2014 সালের 24 নভেম্বর মানবতা বিরোধী অপরাধে মোবারক হোসেনের মৃত্যুদণ্ডাদেশ দেয় ট্রাইব্যুনাল। পরে এ রায়ের বিরুদ্ধে আপিল করেন মোবারক, কিন্তু তার শুনানি হয়নি গেল 11 বছরেও।
মোবারকের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা 5টি অভিযোগের মধ্যে 2টি সন্দেহাতীতভাবে প্রমাণের কথা জানায় ট্রাইব্যুনাল। এর মধ্যে 1 নম্বর অভিযোগে আখাউড়ার টান মান্দাইল গ্রামের 33 জনকে গঙ্গাসাগর দিঘির পাড়ে দাঁড় করিয়ে গুলি করে হত্যার দায়ে তাকে মৃত্যুদণ্ড এবং মুক্তিযোদ্ধাদের সহযোগিতাকারী আব্দুল খালেককে অপহরণ করে হত্যার অভিযোগে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দলগুলো জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার রাতে পাবনার শহীদ চত্বরে এনসিপির জুলাই পদযাত্রার পথসভায় তিনি মন্তব্য করেন। বলেন, এই প্রজন্ম ফ্যাসিস্ট হাসিনাকে হটিয়েছে, অথচ রাজনৈতিক দলগুলো তাকে সরাতে ভয় পেয়েছে। তারা গণঅভ্যুত্থানের চেতনাকে ছুঁড়ে ফেলেছে, করেছে জনগণের সঙ্গে প্রতারণা। বলেন, প্রথম থেকে বলা হচ্ছে মিডিয়া, পুলিশ, আমলাতন্ত্র এবং সংবিধানের মৌলিক সংস্কার ছাড়া নতুন বাংলাদেশ সম্ভব নয়। স্কুল কলেজের দেয়ালে আঁকা ছাত্রদের গ্রাফিতেই ভবিষ্যতে সংবিধানের ইশারা রয়েছে। ফ্যাসিস্ট হাসিনার রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতি দায়িত্বে থাকতে পারে না। যেই প্রজন্ম শেখ হাসিনাকে হটাতে পেরেছে, কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সেই প্রেসিডেন্ট চুপ্পুকে সরাতে ভয় পেয়েছে। গণঅভ্যুত্থানের সাথে তারা প্রতারণা করেছে, জনগণের সাথে প্রতারণা করেছে। সংস্কারের মধ্য দিয়েই আমরা নতুন দেশ গড়ব। জুলাই পদযাত্রার অংশ হিসেবে কুষ্টিয়াতে পথসভা করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা। শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হবে কর্মসূচি। দর্শক, সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, এনসিপির কর্মসূচি সম্পর্কে জানান, পথসভা শুরু হয়েছে কিনা? মনে আপনি যেমনটি বলছিলেন যে আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়েই কিন্তু শুরু হওয়ার কথা রয়েছে। 8ম দিনের মতো দেশব্যাপী যে পদযাত্রা কর্মসূচি করছে এনসিপির নেতাকর্মীরা। তবে সারা দিন আজ সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি। এই প্রচন্ড বৃষ্টির ফলে কিন্তু এখন পর্যন্ত এনসিপির যে নেতাকর্মীরা কবর জিয়ারতে আসার কথা তারা এখনো এসে পৌঁছায়নি। তবে নেতাকর্মীরা এখানে জড়ো হয়েছেন, স্থানীয় নেতাকর্মীরা তারা কিন্তু অপেক্ষামান রয়েছে যে কিছুক্ষণের মধ্যে আসবে বলে আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। যে কি আপনাকে জানিয়ে রাখতে চাই যে শুধু কিন্তু এই কবর জিয়ারতের মধ্য দিয়েই কিন্তু কুষ্টিয়ার যে অনুষ্ঠান প্রোগ্রাম সেটা কিন্তু শুরু হবে। এরপরে আলাউদ্দিন নগর অর্থাৎ কুমারখালীর আলাউদ্দিন নগরে পথসভা করবেন এবং এরপরে কুষ্টিয়া শহরের বড়বাজার থেকে এনএস রোড পথসভা করবেন। এখানে সাধারণ যারা মানুষ আছে তাদের সাথে কথা বলবেন, তাদের সমস্যাগুলো শুনবেন বলেই আমরা শুনেছি। তবে এখন পর্যন্ত এনসিপির যে নেতাকর্মীরা আবরার ফাহাদের কবর জিয়ারত করতে আসার কথা এখনো তারা পৌঁছায়নি। আমরা যে কি জানি ইতিমধ্যে তারা রাস্তার মধ্যে রয়েছে, তারা কবর জিয়ারতের উদ্দেশ্যে এসেছে। এখানে কবর জিয়ারতের মধ্য দিয়েই কিন্তু এই 8ম দিনের মতো যে পদযাত্রা কর্মসূচি সেটি কিন্তু শুরু হবে। তবে আমরা জানি যে এখানে এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে নাহিদ, সার্জিস এবং ডাক্তার চারা এবং তাবাসসুম আসবেন এবং তারা এখানে যারা নেতাকর্মীরা রয়েছে তাদের সাথে কথা বলবেন, তাদের সমস্যাগুলো শুনবেন এবং এর পরে কিন্তু দিনভর কুষ্টিয়ায় তাদের প্রোগ্রাম রয়েছে এবং পদযাত্রা রয়েছে। এরপরে উপজেলা ভিত্তিকে যেমন মিরপুর উপজেলায় তারা পথসভা করবেন, এরপরে ভেড়ামারা উপজেলায় পথসভা করবেন, এরপরে কিন্তু দৌলতপুর উপজেলায় পথসভা করেই কুষ্টিয়ার যে প্রোগ্রাম সেটি কিন্তু শেষ করবেন বলে আমরা জানি। তারপরে 2:30টার সময় তারা মেহেরপুরে চলে যাবেন এবং মেহেরপুরে শেষ হবে তাদের প্রোগ্রাম। আসলে এই যে আমরা এনসিপির যে নেতৃবৃন্দ আসবে, আসার জন্য কিন্তু এখানে যারা নেতাকর্মী আছে স্থানীয় পর্যায়ে তারা কিন্তু অপেক্ষামান রয়েছে এবং তারা আসবে কখন এই এনসিপির নেতাকর্মী সেই অপেক্ষা করছে। আমি সাধারণ মানুষের সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনারা তো এখানে অপেক্ষা করছেন, আসবে আজকের যে 8ম দিনের মতো যে পদযাত্রা কর্মসূচি হবে, কেমন লাগছে বা কেমন কর্মসূচি হবে বলে মনে করছেন? হ্যাঁ, আশা করতেছি খুবই ভালো হবে, কিন্তু আমরা সকালের থেকে এখানে অপেক্ষামান আছি। অনেক প্রহার চেষ্টা, কখন নেতাকর্মীরা আসবে। আমাদের মনটা আসলে উৎফুল্ল, অনেক খুশি, আমরা আনন্দিত। নেতাকর্মীরা আসবে, আমাদের প্রাণের দাবি আছে সেগুলো তারা বাস্তবায়ন করবে, এটা নিয়ে আমরা খুবই উৎফুল্ল, খুশি।
যেমনটি শুনছিলেন আসলে নাহিদ, সার্জিস, হাসনাত এরা কিন্তু জুলাইয়ের বীর অর্থাৎ জুলাই যোদ্ধা। তাই সাধারণ মানুষের কিন্তু একটা কুষ্টিয়ায় প্রথম তারা আসছেন, ইনি কিন্তু যারা সাধারণ মানুষ তাদের মধ্যে একটু উৎফুল্লতা কাজ করছে। তাদের কাছে তাদের যে দাবিগুলা রয়েছে, তাদের যে চাওয়াগুলা রয়েছে তারা জানাবেন এবং সমস্যাগুলো যেন শেষ হয়, সমাধান পাই, সেই প্রতিশ্রুতি পাওয়ারই আশা করছেন এখানকার যারা সাধারণ মানুষ রয়েছে তারা। তবে আমরা সর্বশেষ এতটুকু বলতে পারি যে খুব দ্রুত কিছু সময়ের মধ্যেই কিন্তু এনসিপির যে নেতৃবৃন্দ আছেন তারা এসে পৌঁছাবেন এবং আবরার ফাহাদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কিন্তু এই ৮ম দিনের যে পদযাত্রা কর্মসূচি সেটা শুরু হবে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। মোনা। তিতাস, আপনাকে ধন্যবাদ। দর্শক, কুষ্টিয়া থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তিতাস। দেখছেন সংবাদ দুপুর। বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক আরোপের কথা জানিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ট্রাম্প। আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে এই শুল্ক। বাংলাদেশের পাশাপাশি বিশ্বের আরও ১৪টি দেশে এ ধরনের চিঠি পাঠান মার্কিন প্রেসিডেন্ট। আরবিদ আফসারের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে ট্রাম্প এ তথ্য জানান, যা আগস্টের শুরু থেকে কার্যকর করা হবে। অধ্যাপক ইউনূসকে লেখা চিঠিতে ট্রাম্প বলেছেন, ২০২৫ সালের ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব বাংলাদেশি পণ্যের উপর ৩৫% শুল্ক বসবে, যা খাতভিত্তিক শুল্কের সঙ্গে আলাদাভাবে যোগ হবে। ট্রাম্প আরও বলেন, মার্কিন পণ্যে বাংলাদেশের বাড়তি শুল্ক, অশুল্ক নীতি ও বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে থাকা বাণিজ্য বাধা দূর করে এবং কার্যকর ব্যবস্থা নেয় তাহলে শুল্ক কমানোর আশ্বাস দিয়েছেন ট্রাম্প। আবার এর বিরুদ্ধে বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নিলে শুল্ক আরও বাড়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। উচ্চ শুল্ক এড়ানোর উদ্দেশ্যে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলে সেগুলোর ওপরও সেই উচ্চ শুল্ক আরোপ হবে। সেই সঙ্গে ট্রাম্প আরও বলেন, বাংলাদেশের কোনো কোম্পানি যুক্তরাষ্ট্রে পণ্য উৎপাদন বা তৈরি করার সিদ্ধান্ত নেয় তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না। গেল এপ্রিলে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। তখন এটি কার্যকরের আগে ডোনাল্ড ট্রাম্পকে সময় চেয়ে চিঠি লিখেছিলেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তখন ৩ মাস অতিরিক্ত সময় বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে বাংলাদেশের পাশাপাশি বিশ্বের আরও ১৪টি দেশে শুল্ক বৃদ্ধির চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, যার মধ্যে মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, থাইল্যান্ড, তিউনেশিয়া, জাপান এবং দক্ষিণ কোরিয়া সহ একাধিক দেশের উপর ২৫ থেকে ৪০% পর্যন্ত শুল্ক আরোপের চিঠি পাঠানো হয়েছে। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। প্রধান নির্বাচন কমিশনার কথা বলছেন। দর্শক, সেখানে সরাসরি চলে যাচ্ছি আমরা। I welcome your more visits in the future because he has agreed to support us, you know. So I am very happy with I am very satisfied with the discussion I had with him. Yeah. So thank you very much. Sir, কানাডা কিভাবে হেল্প করবে, তারা কিভাবে বলেছেন কিংবা আপনারা কানাডার কাছে কি হেল্প চাইছেন, একই সঙ্গে নির্বাচন কখন হবে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে কিনা? উনি তো জানতে চেয়েছিলেন যে whether there is a specific date. I said no. I said no. The kind of help you say, I said, awareness raising campaign, training, etc., etc. Because UNDP is already helping us, but there is a basket for a project by India. So every country is coming. The other day, Japan is Japan, Australia, Canada might also join. That might also. I said that you try to coordinate with them. তারা কোঅর্ডিনেট করে আলাদাভাবেও করতে পারে, তা আমাদের এই সেক্টরে ওনারা হেল্প করবেন আমাকে বলে জানিয়েছে। পর্যবেক্ষক নিয়ে কথা হয় নাই, আমি পর্যবেক্ষকদের ট্রেনিং নিয়ে কথা বলেছি। কারণ আমাদের যারা লোকাল পিপল যারা পর্যবেক্ষক হিসেবে কাজ করবে তাদেরকে ট্রেনিং দেওয়ার বিষয়টি আমরা জানিয়েছি যে যাতে আমরা হেল্প করবেন ওনারা। সম্ভাবনা আছে, সেটির জন্য ওভারঅল হেল্প। উনি জানতে চেয়েছেন যে আমরা কোন কোন এরিয়াতে ওনারা আমাদেরকে সাপোর্ট করতে পারেন, সাহায্য করতে পারেন।
এগিয়েছেন মানে উনি তো টোটালি ওনাদের এক্সপ্রেস দেয়ার ডিজায়ার টু সাপোর্ট আস। দর্শক, নির্বাচন কমিশনার কথা বলছিলেন, আমরা সেখানে সরাসরি ছিলাম। ঢাকা ওয়াশিংটনের সঙ্গে একটি শুল্ক চুক্তি করতে আগ্রহী, যা দুই দেশের জন্য একটি উইং উইং সমাধান হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি। প্রেস সচিব বলেন, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন। এই প্রতিনিধি দলে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও। গতকাল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি পেয়েছে জানিয়ে তিনি বলেন, চিঠিতে বলা হয়েছে 1 আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক আরোপ করা হবে। বাংলাদেশি পণ্যে আরোপ হতে যাওয়া 35% শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রে গিয়ে বিভিন্ন প্রেসার গ্রুপের সঙ্গে বৈঠক করছেন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। এর মাধ্যমে যৌক্তিক সমাধানের আশা করছেন তারা। অর্থনীতিবিদ মোহাম্মদ মাজিদুল হক মনে করছেন, ভিয়েতনামের মতো সমঝোতার কৌশল অবলম্বন করলে বাংলাদেশও এ সংকট কাটিয়ে উঠতে পারবে। পাশাপাশি রপ্তানি বাড়াতে নতুন নতুন বাজার খুঁজতে হবে। মোহাম্মদ আলাউদ্দিনের সহায়তায় ফাহিম ইউসুফের রিপোর্ট। বাংলাদেশি পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে শুল্ক দিতে হতো 15%, তবে আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে আরও 35% শুল্ক। সোমবার প্রধান উপদেষ্টাকে এ তথ্য জানিয়ে চিঠি দেন মার্কিন প্রেসিডেন্ট। গত 3 এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের ওপর আরোপ করা হয় 37% শুল্ক, যা তৈরি পোশাক খাত সহ বাংলাদেশি রপ্তানিকারকদের গলার কাটা হয়ে দাঁড়ায়। পরে অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে 3 মাসের জন্য অতিরিক্ত শুল্ক স্থগিত করেন ট্রাম্প। বাংলাদেশি পণ্যে শুল্ক কমাতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছে ঢাকা। ওয়াশিংটনে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা সহ শীর্ষ কর্মকর্তারা। বুধবার মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের দ্বিতীয় দফায় বৈঠকের কথা রয়েছে। বৈঠক থেকে শুল্ক নিয়ে ভালো ফল পাওয়ার আশা ঢাকার। যুক্তরাষ্ট্রের পণ্যের জন্য বাংলাদেশের শুল্ক হার অনেক বেশি দাবি করে ট্রাম্প পাল্টা শুল্ক বসান। এজন্য তাদের পণ্যে শুল্ক কমালে এ সমস্যার সমাধান হতে পারে বলে মনে করেন অর্থনীতিবিদ মাজিদুল হক। বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে যারা প্রতিদ্বন্দ্বী, ভিয়েতনাম বলেন, থাইল্যান্ড বলেন, লাওস বলেন, তারা যদি সফলভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাল্টা শুল্ক নীতির বিষয়ে যদি আপনার আলোচনা করে ফলপ্রসূ রেজাল্ট পায়, ফলাফল পায়, তাহলে কিন্তু বাংলাদেশ অনেক পিছিয়ে যাবে। এজন্য আপনার ট্রাম্প প্রশাসনের আরোপ করা যে পাল্টা শুল্ক নীতি, এটা থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশের আপনার কূটনৈতিক সক্ষমতা বাড়াতে হবে। এ ধরনের সংকট মোকাবেলায় রপ্তানিতে বৈচিত্র্য আনার পাশাপাশি বিশ্বে নতুন নতুন বাজার খোঁজার আহ্বানও জানান তিনি। সারা পৃথিবীতে বাজার খুঁজতে হবে, নতুন নতুন বাজার খুঁজতে হবে, নতুন নতুন আপনার রপ্তানি গন্তব্য খুঁজে বের করতে হবে, আপনার রপ্তানি পণ্য বৈচিত্র্য আনতে হবে। ব্যবসায়ীদের আতঙ্কিত না হওয়ার পাশাপাশি দেশের রপ্তানি খাতের অগ্রযাত্রায় সরকারকে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বানও জানান এই অর্থনীতিবিদ। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা কাউন্সিলে পুনর্নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ। সোমবার লন্ডনে আন্তর্জাতিক সংস্থাটির প্রধান কার্যালয়ে এই প্রার্থিতা উপস্থাপন করেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। এতে 27টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে এবং তার মধ্যে নির্বাচিত হবে 20টি দেশ। এ সংস্থায় মোট 3টি ক্যাটাগরিতে নির্বাচন হবে। সামুদ্রিক পরিবহন ও নৌ চলাচলের ক্ষেত্রে যেসব দেশের আগ্রহ রয়েছে তারা সি ক্যাটাগরিতে নির্বাচন করে থাকে এবং 2 বছরের জন্য দেশগুলো নির্বাচিত হয়। প্রার্থিতা ঘোষণার সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ও আইএমওতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আবিদা ইসলাম, আইএমও মহাসচিব আর্সেনিও ডমিনগুয়েজ সহ আইএমওতে নিযুক্ত বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বর্তমানে আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার 176টি সদস্য রাষ্ট্র এবং 3টি সহযোগী সদস্য রয়েছে। বাংলাদেশ 1976 সালে এর সদস্যপদ লাভ করে। হাওরের সংকট ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখছেন পরিবেশ উপদেষ্টা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিয়ন্ত্রণ না, আসলে এটাই হচ্ছে
ইকো ট্যুরিজমের প্রসার। এখন যে ট্যুরিজমটা চলছে এটা তো ইকো ট্যুরিজম আপনি কোনোভাবেই বলতে পারতেছেন না। আপনি যাচ্ছেন হাওড়ে, কিন্তু ক্যাসেট প্লেয়ার বাজিয়ে হাউস বোটের উপরে উঠে আপনি জোরে জোরে মিউজিকের সাথে আপনার কর্মকাণ্ড করছে, এটাকে তো আমরা কোনোভাবেই ইকো ট্যুরিজম বলতে পারছি না। তো আমাদেরকে একটা মেকানিজম বা একটা কর্মপদ্ধতি বের করতে হবে যেটার মাধ্যমে যেই পয়েন্ট থেকে হাওড়ে হাউস বোটে ওরা আমাদের ট্যুরিস্টরা উঠে সেখান থেকেই আমরা আসলে হাউস বোট গুলোর উপরে একটা নিয়ন্ত্রণ আনতে পারি। সেখানেই আমাদের মনিটরিংটা বাড়াতে হবে। সেখানে জেলা প্রশাসনেরও লোক থাকবে, সেখানে আমাদের হাওর বোর্ডেরও লোক থাকবে, সেখানে অন্যান্য প্রযোজ্য সংস্থা এবং প্রয়োজনে আমরা ভলান্টিয়ারও নিব, যে ভলান্টিয়াররা দাঁড়িয়ে বলবে যে আপনি একটা প্লাস্টিকের প্লেট আপনি দেখলেন হাওরের উপর ভাসতেছে, আপনি যেখানে যান বাংলাদেশে সেখানেই এরকম আপনি বরিশালের লঞ্চ রুটে দেখবেন কি পরিমাণ সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিয়ে যায়। এবার এই দুইটা ঈদে আমরা কিন্তু লঞ্চ ঘাট গুলোতে পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের লোক রেখেছিলাম যাতে যাত্রীদের কাছ থেকে সিঙ্গেল ইউজ প্লাস্টিক গুলো সরিয়ে আমরা বিকল্পগুলো দিতে পারি। আমরা বিকল্প নিয়েও গেছিলাম এবং সেগুলো আমরা বিনামূল্যে যাত্রীদের কাছে সরবরাহ করেছি। সো আমরা হয়তো নিয়ন্ত্রণ দিলাম, কিন্তু নিয়ন্ত্রণটা বাস্তবায়নের জন্য এন্ট্রি পয়েন্ট গুলোতে এবং যেখানে যাত্রীরা নামে। ব্রিফ করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যখন আলাপ করবে উনি ম্যান্ডেটে এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারছি। আমরা আশা করি ডেফিনেটলি, এবং আমরা যদি যাই হোক আমরা সেটার প্রেক্ষিতে আমাদের অন্য আমরা আমাদের যে মেজার্সগুলি আছে এগুলো আমরা নেব ফিরে আসার পরে। না, কারণ এখন বৈঠকটাতে কিন্তু মোটামুটি কিন্তু পজিটিভই। এই যে 6 তারিখ বোধহয় একটা মিটিং হয়েছে, মোটামুটি কিন্তু ভালো বিষয় আছে। এখন না এটা হলো একটা তার প্রেসিডেন্ট দিয়েছে, কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনটা ঠিক হবে, চিঠিতে বহু আগে দিয়েছে 37%, এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই, কিন্তু 1-to-1 নেগোসিয়েশন হবে, সেজন্যই তো ইউএসটিআর এর সাথে কথা বলা ফাইনাল না। হ্যাঁ, এটা ভালো। আপনারা 3 মাস চেষ্টা করলেন, ভিয়েতনাম চেষ্টা করে তারা 26% কমিয়েছে, বাংলাদেশ কেন মাত্র 2% কমানোর সুযোগ? আপনাদের নেগোসিয়েশন ভালো না নেগোসিয়েশন করতে, কারণ এটা ঠিক যে আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি ওরা কনসেশন দিতে মানে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। কিন্তু ওরা যেটা করছে ব্ল্যাঙ্কেট কতগুলো করে, চায়নার জন্য আলাদা, একেবারে চায়না তো একটা সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করে ওরা, আর বাকি এটা দেশে করে যেটা 14টা দেশের একই বলেছে। 14 দেশের মধ্যে এখন আমরা এটা নেগোশিয়েট করবো। এখন তো আমি কিছু বলতে পারবো না। দর্শক, ব্রিফ করছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আমরা সেখানে ছিলাম। দেখছেন সংবাদ দুপুর।